আইএসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের রাজবাহন চরিতম। এই রাজবাহন চরিতম পড়তে গেলে আমাদেরকে কিছু আগে প্রাক কথা জানতে হবে। প্রাক কথা বলতে এই রাজবাহন কে, তার পিতার নাম কি, তার পিতার রাজ্য কোথায় এবং রাজবাহনের সঙ্গে আরও অন্যান্য কোনো বন্ধু বা সাথী আছে কি না। তাহলে আমরা রাজবাহন চরিতম পড়ার আগে অবশ্যই রাজবাহনের অর্থাৎ রাজবাহন যে রাজকুমার, সেই রাজকুমারের একটু বংশ পরিচয়গুলো আমরা জেনে নেব এবং এটি কোথা থেকে নেওয়া হয়েছে তার উৎসটাও আমাদের জানা দরকার, তাই উৎসটাও আমরা জেনে নেব। তাহলে প্রথমেই বলে রাখি যে এই রাজবাহন চরিতম এর লেখক হচ্ছেন মহাকবি দণ্ডী। দণ্ডী যে মূল গ্রন্থ রচনা করেছেন সেই মূল গ্রন্থের নাম হচ্ছে দশকুমার চরিতম। আর এই দশকুমার চরিতমের অর্থাৎ দশকুমার চরিতম যদি একটা এই ধরনের মোটা বই হয়, সেই মোটা বইটার কিছুটা অংশ আমাদের পাঠ্য রাজবাহন চরিতম। সেই দশকুমার চরিতমের যদি পুরো সারবস্তু তোমরা জানতে চাও এবং তার বিষয়বস্তু তোমরা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো। আপাতত আমরা দশকুমার চরিতমের পুরো বিষয়টা বা পুরো সারবস্তু আলোচনা না করলেও এখানে আমাদের সিলেবাস অনুযায়ী রাজবাহন চরিতম পড়তে গিয়ে কিছু অংশ অর্থাৎ ছোট্ট করে বিষয়বস্তুটা আমাদের জানা দরকার। আমি সমস্ত বিষয়টা বোর্ডওয়ার্কের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর এইরকম হেল্পফুল ভিডিও পেতে আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তাহলে আমি প্রথমেই বলেছি যে আমরা রাজবাহন চরিতম পড়ার আগে আমরা পুরো দশকুমার চরিতমের যে কাহিনী, সেই দশকুমার চরিতমের কাহিনীটা আমরা আগে একটু জানবো। আচ্ছা, এখানে বলে দিয়েছিলাম যে কবিকে বলেছি কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশে আচার্য দণ্ডী রচিত। এটা উৎস হচ্ছে দশকুমার চরিতম কাব্যদর্শ অবন্ত সুন্দরীর কথা প্রথম উচ্ছ্বাস। এবার চলে আসছে দেখো আমাদের দশকুমার চরিতমের কাহিনী। অর্থাৎ দশকুমার চরিত কাব্যটিতে মূলত 10 জন কুমারের অভিজ্ঞতার কাহিনী বর্ণিত হয়েছে। মগধের রাজা রাজহংস মালবের রাজার কাছে হেরে গিয়ে রানীর সঙ্গে বিন্ধ্য পর্বতে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানেই তার রাজবাহন নামে একটি পুত্র জন্মগ্রহণ করে। রাজবাহনের সাথে আরও 9 জন মন্ত্রী পুত্র, এই যে 9 জন মন্ত্রী পুত্র বলছে ওটাও আমরা দেখাবো, একসাথে লেখাপড়া করে এবং ভাগ্য অন্বেষণে দেশ ভ্রমণে বের হলে কিন্তু পথে এক ব্রাহ্মণ বেশি কিরাতের সঙ্গে দেখা হওয়ায় তাকে সাহায্যের জন্য রাজবাহনকে পাতালিয়ে নিয়ে চলে গেলেন। তার খোঁজে অন্যান্য কুমারেরা বের হয়ে ঘটনাক্রমে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই ভ্রমণ প্রসঙ্গে তাদের জীবনে যে যে ঘটনা ঘটে তার বর্ণনাই হলো দশকুমার চরিতম কাব্যাংশটির বা কাব্যটির বিষয়বস্তু। তাহলে সংক্ষেপে কি হলো, দশকুমার চরিতম নাম থেকে আমরা বুঝতে পারছি যে 10 জন কে আছে, কুমার আছে। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার যে 10 জন কুমার কিন্তু রাজা রাজহংসের পুত্র নয়। রাজা রাজহংসের একটাই পুত্র যার নাম হচ্ছে রাজবাহন। তাহলে এই যে 10 জন পুত্রকে তার বিস্তারিত আমরা বোর্ডের মাধ্যমে জেনে নেব। দেখো, তাহলে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে 10 জন কুমার, সেই 10 জন কুমার কে কে এবং তাদের পিতাকে, এই সমস্ত কিছু একটা ছকের আকারে আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। আমি একে একে বর্ণনা করব। প্রথমে হচ্ছে 10 জন কুমারের পরিচয়। এই 10 জন কুমারের পরিচয় প্রথম কি হচ্ছে রাজা রাজহংস এবং বসুমতী। তাহলে রাজা রাজহংস এবং বসুমতী হচ্ছেন মগধের রাজা। কোথাকার রাজা? মগধের রাজা। এবং ওনাদের গর্ভে জন্মগ্রহণ করেন যিনি, তার নাম হচ্ছে রাজবাহন। আর এই রাজবাহনই হচ্ছেন আমাদের এই দশকুমার চরিতম বা রাজবাহন চরিতম পাঠ্যাংশের কি প্রধান চরিত্র বা নায়ক। তাহলে রাজা রাজহংসের একমাত্র পুত্র যার নাম কি হচ্ছে রাজবাহন, ওই জন্য আমি এখানে 1 নম্বর লিখেছি। তাহলে এখনো পড়ে রইল আমাদের 10টা কুমারের মধ্যে এখনো 9টা কুমার। তাহলে 2 নম্বরে হচ্ছে কে উপহার বর্মা এবং অপহার বর্মা। তাহলে এই উপহার বর্মা এবং অপহার বর্মা কে? তাহলে এই উপহার বর্মা এবং অপহার বর্মা হলেন রাজা রাজহংসের বন্ধু প্রহার বর্মা, যিনি মিথিলার রাজা। তাহলে মিথিলার রাজা প্রহার বর্মার 2 সন্তান, একটা হচ্ছে উপহার বর্মা এবং অপহার বর্মা। এছাড়াও তাহলে টোটাল কটা হলো 10টার মধ্যে 1 2 3 এখনো 7 জন। সেই 7 জনকে জানতে হবে। তো সেই 7 জন কুমারকে, সেই 7 জন কুমারের মধ্যে বলছে রাজা রাজহংসের যে মন্ত্রী আছে 3 জন মন্ত্রী, সেই 3 জন মন্ত্রী হলেন কে কে? ধর্মপাল, পদ্ম উদ্ভব, শীত বর্মা। কি কি নাম বললাম? ধর্মপাল, পদ্ম উদ্ভব এবং শীত বর্মা। এই 3 জন মন্ত্রীর আবার কি আছে না সন্তান আছে। সেই সন্তানরা কারা? ধর্মপালের 3টে সন্তান, সুমন্ত্র, সুমিত্র আর কে কামপাল। এরা হচ্ছে 3 জন। তাহলে ধর্মপালের 3টে পুত্র সুমন্ত্র, সুমিত্র, কামপাল। পদ্ম উদ্ভবের আবার 2টো সন্তান, একটা হচ্ছে সুমতি আর একটা হচ্ছে সত্য বর্মা।
তারপরে তৃতীয় মন্ত্রী যে থাকছে শীতবর্মা, এই শীতবর্মার দুটো সন্তান, একটা হচ্ছে রত্ন উদ্ভব আর একটা হচ্ছে কে সুশ্রুত। এরা হচ্ছে রাজা রাজহংসের যে মন্ত্রী, সেই মন্ত্রীদের পুত্র। এরা কিন্তু কোনো রাজকুমার নয়, অর্থাৎ আমাদের যে 10 জন যে কুমার বলেছি সেই 10 জন কুমারের মধ্যে কেউ নেই। এরপরে মন্ত্রীর পুত্রদের পুত্র, মন্ত্রীর রাজা রাজহংসের যে মন্ত্রী, সেই মন্ত্রীদের পুত্রের পুত্র হচ্ছে আমাদের কুমার। তাহলে সুমন্ত্রের যে পুত্র দেখো 4 নম্বর লিখেছে, তার নাম হচ্ছে মিত্রগুপ্ত। সুমিত্রের যে পুত্র তার নাম হচ্ছে মন্ত্রগুপ্ত। কামপালের যে পুত্র তার নাম হচ্ছে অর্থপাল। সুমতির নাম হচ্ছে প্রমতি। সত্যবর্মার হচ্ছে সোমদত্ত। আমি বলে রাখি এই সোমদত্ত হলেন কে, এই সোমদত্ত হলেন রাজা রাজবাহনের প্রধান এবং প্রিয় বন্ধু। এতজন থাকা সত্ত্বেও সোমদত্ত হলেন রাজবাহনের প্রধান এবং খুব কাছের এবং প্রিয় বন্ধু। তারপর থাকছে রত্ন উদ্ভব। রত্ন উদ্ভবের সন্তানের নাম হচ্ছে পুষ্প উদ্ভব। তারপর থাকছে সুশ্রুত। সুশ্রুতর যে সন্তান তার নাম হচ্ছে বিশ্রুত। তাহলে টোটাল 10টা কুমার কে হলো রাজবাহন, উপহার বর্মা, অপহার বর্মা, মন্ত্রগুপ্ত, মিত্রগুপ্ত, অর্থপাল, প্রমতি, সোমদত্ত, পুষ্প উদ্ভব এবং বিশ্রুত। যদিও আমাদের রাজবাহন চরিতম পাঠ্যাংশ আছে অন্তর্ভুক্ত সিলেবাসে, তবুও আমাদেরকে দশকুমার অর্থাৎ এই 10টা কুমারের নাম, তাদের পিতাদের নাম, কে কে 10 জন কুমার, এটা আমাদের কিন্তু জানা জরুরি। তাই আমি আপাতত এই ছকটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি মনে হয় যে পুরো পিডিএফটা লাগবে, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু তোমরা এই পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। তাহলে চলো নেক্সট আমরা চলে যাব আমাদের মূল যে বিষয়, মূল যে পাঠ্যাংশ আছে আমাদের 3rd সেমিস্টারে রাজবাহন চরিতম, তার বিষয়বস্তু এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদেরকে পড়াবো। সঙ্গে থাকো, ভিডিও স্কিপ করবে না, তাহলে পুরো যে বিষয়টা সেই বিষয়টা থেকে তুমি অনেকটা অংশ বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমি আবার একবার রিপিট করি, তাহলে আমাদের পড়তে হচ্ছে না দশকুমার চরিতম, পড়তে হচ্ছে দশকুমার চরিতমের অন্তর্ভুক্ত কি রাজবাহন চরিতম। কি পড়তে হচ্ছে রাজবাহন চরিতম। তাহলে আশা করি তোমাদের সমস্ত জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে যে রাজবাহন কে। রাজবাহন রাজা রাজহংসের মগধ রাজার একমাত্র পুত্র এবং তার যে চরিত্র বা কথা, সেই কথাই হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে লেখককে বললাম না আচার্য দণ্ডী, আর উৎস বললাম দশকুমার চরিতমের অবন্তী সুন্দরী কথার কি প্রথম উচ্ছ্বাস। এবার চলে যাবো আমরা বিষয়বস্তু, অর্থাৎ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে শ্লোকগুলো আছে সংস্কৃত শ্লোক, সেই সংস্কৃত শ্লোকগুলোর প্রত্যেকটা বঙ্গ অনুবাদ আমি সুন্দর করে লাইন বাই লাইন তোমাদের সামনে তুলে ধরবো। এই পাঠ্যাংশ পড়ার আগে আমাদের জানা দরকার আমাদের যে পাঠ্যাংশ, সেই পাঠ্যাংশের মধ্যে চরিত্র কটা আছে এবং সেই চরিত্রদের ভূমিকা কি কি। দেখো প্রথমে হচ্ছে রাজবাহন, আমরা প্রথমেই বললাম কি রাজবাহন। তাহলে রাজবাহনকে না রাজা রাজহংসের একমাত্র পুত্র। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন হয়ে গেল যে রাজবাহনের পিতার নাম কি বা রাজা রাজহংসের পুত্রের নাম কি। অবন্তী সুন্দরী, অবন্তী সুন্দরীকে রাজবাহনের স্ত্রী, অর্থাৎ আমাদের যে গল্পের নায়ক, সেই গল্পের নায়কের যে স্ত্রী, সেই স্ত্রীর নাম হচ্ছে কি অবন্তী সুন্দরী। তারপর কি আসছে চন্ডবর্মা, তাই তো চন্ডবর্মাকে, চন্ডবর্মা হচ্ছে খলনায়ক বা দারুবর্মাকে দাদা, যে দারুবর্মাকে রাজবাহনের বন্ধু পুষ্প উদ্ভব কি করেছিলেন হত্যা করেছিলেন, এ হচ্ছে চন্ডবর্মা। এই চন্ডবর্মা হচ্ছে এখানকার খলনায়ক বা ভিলেন বলতে পারো। তাহলে প্রত্যেক ক্ষেত্রে গল্পে বা নাটকে কি থাকে নায়ক থাকে, নায়িকা থাকে, আর সঙ্গে একজন করে কি থাকে খলনায়ক বা ভিলেন থাকে। তাহলে এখানে চন্ডবর্মাকে পেয়ে গেলাম, অবন্তী সুন্দরীকে পেয়ে গেলাম, রাজবাহনকে পেয়ে গেলাম। এবার চলে আসছে আমাদের বালচন্দ্রিকা। বালচন্দ্রিকা কে না পুষ্প উদ্ভবের স্ত্রী, পুষ্প উদ্ভবের স্ত্রী। যে পুষ্প উদ্ভব কাকে কাকে হত্যা করবে না দারুবর্মাকে কি করবে হত্যা করবে, সেই হত্যার প্রতিশোধ নিতে চাইবে তার কে তার ভাইকে চন্ডা বর্মা। কাকে হত্যা করতে চাইবে রাজবাহনকে। এটাই হচ্ছে আপাতত আমাদের গল্পের কি হালকা সারবস্তু। এরপর চলে যাবো আমরা প্রত্যেকটা সেই সংস্কৃত শ্লোকের সুন্দর বাংলা এবং পাতি বাংলায় ব্যাখ্যা একটা একটা করে পড়বো আমরা। দেখো এখানে কি আছে রাজবাহন চরিতম পাঠ্যাংশের কি প্রথম অনুচ্ছেদ, অনুচ্ছেদ 1, অর্থাৎ অনুচ্ছেদ 1 এর যে শ্লোকটা আছে সেই শ্লোকটা আমরা পড়বো। যেহেতু এটা আমাদের পদ্যাংশ নয়, এটা হচ্ছে গদ্যাংশ অর্থাৎ গল্প, সেই জন্য এখানে লেখা আছে অনুচ্ছেদ। বলছে রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী। তাহলে রমণী শ্রেষ্ঠা মানে কি, যে দেখো প্রত্যেক ক্ষেত্রে নারীদেরকে কি বলা হয় অবশ্যই সুন্দরী বলা হয়। যে কোনো নারীকে সুন্দরী বলে সে আরো কি হয় খুশি হয়। তাহলে আমাদের গল্পের যে নায়িকা, সেই নায়িকাকে কি বলা হয়েছে নারী শ্রেষ্ঠা, অর্থাৎ ওই অঞ্চলে বা ওই এলাকায় বা ওই যে রাজ্যের শ্রেষ্ঠ এবং সুন্দরী নারী হচ্ছে কে না অবন্তী সুন্দরী। রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী প্রিয়তম রাজবাহনের নিকট। রাজবাহনকে বললাম এই গল্পের নায়ক, তার কাছে অর্থাৎ তার দ্বারা ভুবন বৃত্তান্ত শুনে বিস্ময়ে অভিভূত চোখে স্থিতি হয়ে বললেন। কার বৃত্তান্ত শুনে? এই যে দশকুমার চরিতম যে মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থে কি আছে 10 জন কুমারের চরিত্র নাই, 10 জন কুমারের বর্ণনা আছে। তার আগেই বলেছি যদি মনে হয় যে 10 জন কুমারের আমরা পুরো বৃত্তান্ত জানবো বা দশকুমার চরিতম পুরোটাই জানবো, তাহলে আমি বলেছি অবশ্যই তোমরা কি করবে এই ভিডিওটা দেখবে। তাহলে তোমাদের এখানে যে
প্রশ্ন, সেই প্রশ্নের সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে বৃত্তান্ত কি না, 10টা কুমারকে 10 দিকে পাঠানো হয়েছিল, সেই 10 জন কুমার 10 দিকে ভ্রমণ করে তাদের বৃত্তান্ত এনে শুনিয়েছিল রাজা রাজহংসকে, এবং তার সঙ্গে আমাদের রাজবাহন যিনি আছেন, এই রাজবাহন তার স্ত্রী অবন্তী সুন্দরীকে শুনিয়েছিলেন তার সেই অভিজ্ঞতার বর্ণনা। কোন বর্ণনা? স্বর্গের কথা, নরকের কথা, পাতালে কালিন্দির কথা, ঠিক আছে, ওখানে সমস্ত বৃত্তান্ত কিন্তু বলা আছে দশকুমারে। তাই দশকুমারটা না জানলে এখানে হয়তো একটু কেমন, কারণ এত তো ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ আমার সেই জন্য আমাদের পাঠ্যাংশে যতটুকু আছে আমি হালকা করে তোমাদের বললাম। তাহলে ভুবন বৃত্তান্ত, তাহলে ভুবন বৃত্তান্ত, তাহলে রাজা রাজবাহন কোথায় গেছিলেন? স্বর্গের খবর পেয়েছিলেন কিরাতের কাছ থেকে, আর পাতালের খবর পেয়েছিলেন কালিন্দির কাছ থেকে। তাহলে স্বর্গ এবং পাতাল এই দুটো যে উনি পরিভ্রমণ করেছিলেন, সেই পরিভ্রমণের কথা তার স্ত্রী অবন্তী সুন্দরীকে বললেন। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ, নেক্সট, চোখে বিস্মিত হয়ে বললেন, হে প্রিয়তম, তোমার অনুগ্রহে আজ আমার কর্ণেন্দ্রিয় পরিতৃপ্ত তথা সার্থক হলো। অর্থাৎ ওর কাছ থেকে, রাজবাহনের কাছ থেকে শোনা সমস্ত কথা শোনার পর নিজেকে সার্থক মনে করেছে এবং নিজের কানকেও সার্থক মনে করেছে। তারপর কি থাকছে? তোমার দ্বারা আমার মনে অজ্ঞান রূপ অন্ধকার বিনাশকারী জ্ঞানের প্রদীপ, অর্থাৎ আজ তোমার দ্বারা আমার মনের অজ্ঞান রূপ অন্ধকার বিনাশকারী জ্ঞানের প্রদীপ প্রদত্ত হলো। অর্থাৎ আমি যদি তোমার কাছ থেকে বা আপনার কাছ থেকে যদি এই ভ্রমণ বৃত্তান্ত না শুনতাম, তাহলে আমার হৃদয়ে যে অন্ধকার চিন্তাভাবনা ছিল, সেই অন্ধকার চিন্তাভাবনা থেকে যেত। আজ সেই অন্ধকারে আপনি কি করলেন না, প্রদীপ জ্বালেন, অর্থাৎ আমাকে একটা নতুন জ্ঞান কি করলেন, প্রদান করলেন। এরপর দেখো কি আছে, তোমার চরণকালে সেবার ফল এবার পরিণত হলো, কিন্তু কোন উপকার করে আমি তোমার এই অনুগ্রহের প্রতিপাদন দিতে সামর্থ্য হব? আমার সর্বস্ব এমন কিছুই নেই যা তোমাকে অদেয় নাই। অতএব এরূপ বলতে বলতে অবন্তী সুন্দরী প্রবল অনুরাগে মোহিত নয়ন উদ্ভাসিত করে প্রিয়তম অর্থাৎ রাজবাহনের বুকে নিপতিত হলো। দেখো আমরা কি করি, প্রতি ক্ষেত্রে দানের একটা কি থাকে, প্রতিদান থাকে। তাহলে এখানে এই যে পুরো যে অনুচ্ছেদ 1 এর সারবস্তুটা কি দাঁড়ালো? সারবস্তু হচ্ছে তারা দুজন স্বামী স্ত্রী কোনো এক সময় কোনো এক জায়গায় কি করেছেন না, শয়নে আছেন, আর সেখানে তার স্ত্রীকে তার সমস্ত বৃত্তান্ত, ভ্রমণ বৃত্তান্ত কথা রাজবাহন শোনালেন, তাকে অবন্তী সুন্দরী করে। শোনার পরে উনি কি করলেন, পরিতৃপ্তি লাভ করলেন, জ্ঞান অর্জন করলেন, এবং সেই জ্ঞান অর্জনের বিনিময়ে অনেক কিছু রাজবাহনকে দিতে চেয়েছেন। অথচ উনি বলেছেন যে আমি সব কিছুই আপনাকে কি করেছি, উজাড় করে দিয়ে রেখেছি, আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই। এরকম বলতে বলতে কি করলেন না, ওনার কোলে ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ বুকে নিপতিত হলেন, অর্থাৎ ঘুমিয়ে পড়লেন। এই ছিল অনুচ্ছেদ 1 এর বিস্তারিত আলোচনা। এরপর চলে যাবো আমাদের অনুচ্ছেদ 2 এর। তাহলে দেখো আমরা চলে এসেছি অনুচ্ছেদ 2 এ। তাহলে অনুচ্ছেদ 2 এ কি আছে আমরা দেখবো, তারা দুইজন কে কে, অর্থাৎ অবন্তী সুন্দরী এবং রাজবাহন নিদ্রিত হলে, নিদ্রিত মানে ঘুমিয়ে পড়লে, নিদ্রিত হলে স্বপ্নের মধ্যে কোনো এক বৃদ্ধ হংসকে পদযুগল মৃণাল সূত্র দ্বারা আবদ্ধ অবস্থায় দেখলেন। মৃণাল সূত্র, মৃণাল মানে পদ্ম, তাই তো? তাহলে পদ্ম যে গাছ, সেই পদ্ম গাছের যে ছাল হয়, সেই ছাল দিয়ে বাঁধা কোনো এক বৃদ্ধ হংসকে পদল যুগল মৃণাল দ্বারা আবৃত অবস্থায়, অর্থাৎ তার পা দুটো কি আছে, সেই সুতো দিয়ে বাঁধা স্বপ্ন দেখে উভয়েই জেগে উঠলেন এবং দুজনাই একসঙ্গে জেগে উঠলেন। তারপর দেখা গেল রাজকুমারের চরণ যুগল ও রৌপ্য শৃঙ্খলে, রৌপ্য মানে রূপোর যে শিকল, সেই শিকলে আবদ্ধ। তাহলে তারা যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন কিন্তু তাদের কিছু ছিল না, ঘুমালেন, ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে কোনো একজন বৃদ্ধ হংস অর্থাৎ হাঁসের পা দুটো কি আছে না, পদ্মের সেই যে ডাটা, সেই ডাটার যে ছাল, সেই ছাল দিয়ে বাঁধা, এবং উঠে দেখলেন, স্বপ্ন ভেঙে উঠে দেখলেন যে তাদের অর্থাৎ রাজবাহনের যে পা, সেই পা দুটো রূপোর শিকল দিয়ে বাঁধা। এটা এক ধরনের অভিশাপ বলতে পারি আমরা। হ্যাঁ, তা দেখে মনে হচ্ছে চাঁদ যেন রাজকুমারের পা দুখানি পদ্ম ভেবে নিজ কিরণ রূপ রজ্জু দ্বারা বেঁধে ফেলেছেন। অর্থাৎ দেখে মনে হচ্ছে যেন শিকল নয়, যেন চাঁদের আলো রাজবাহনের পা দুটোকে কি করে রেখেছে, বেঁধে রেখেছে। তা দেখা মাত্রই রাজকন্যা অতিশয় ভীতি সম্মিলিত হলেন। এখানে রাজকন্যাকে অবন্তী সুন্দরী, রাজকন্যা ভীতি সম্মিলিত হয়ে এ কি হলো, এই চিৎকার করে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। দেখবে মেয়েরা সচরাচর কি হয়, অল্পের কি করে চিৎকার করে, তাই তো বাথরুমে গিয়ে যদি মনে করো কোনো রকম কি দেখে, আরশোলা দেখে, চিৎকার করে উঠে, যদি হঠাৎ কোনো কিছু হয় চিৎকার করে উঠে, সেরকম বিস্মিত হয়ে ভয় খেয়ে আতঙ্কে উনি কিন্তু পুরো চিৎকার করতে লাগলেন। রাজকন্যার ক্রন্দন ধ্বনিতে অর্থাৎ যেহেতু কান্নাকাটি করেছে, সমস্ত অন্তঃপুরিকাগণ, অন্তঃপুরিকা মানে যে রাজ্যে ছিলেন, যেখানে ছিলেন সেই রাজ্যের সমস্ত অন্তঃপুরিকাগণ ভয় পেয়ে এমনই শিহরিত হলো যে মনে হলো আগুন যেন তাদের পরিবেষ্টন করেছে, মনে হচ্ছে যেন ঘরে কি লেগেছে, আগুন লেগেছে। তারা হঠাৎ পিশাচ দ্বারা আক্রান্ত হয়েছে। বর্তমান ও ভবিষ্যতের কর্তকর্ম স্থির না করে, অন্তঃপুরের গোপনীয়তা রক্ষার কথা গ্রাহ্য না করে মাটিতে লুটিয়ে নিজের শরীরে আঘাত করে, প্রবল আর্তনাদে কণ্ঠ বিদীর্ণ করে এবং অশ্রু জলে গণ্ডস্থল প্লাবিত করে, করতে করতে সমগ্র অন্তঃপুরিগণ আকুল হয়ে পড়লো। অর্থাৎ একটা বিলাপ সৃষ্টি হলো। এই দৃশ্যটাকে দেখার পর একটা বিশাল কান্নাকাটি শুরু হলো। তাহলে এই ছিল অনুচ্ছেদ 2 এবং 2 এর বিষয়বস্তু। এরপর চলে যাবো আমরা
অনুচ্ছেদ 3-এর দিকে। আমরা চলে এসেছি অনুচ্ছেদ 3। তাহলে অনুচ্ছেদ 3-এ কি বলছে? এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তঃপুরে প্রবেশের ক্ষেত্রে কোনো নিয়ম না থাকায় অন্তঃপুরীরা কি হলো বলতে বলতে হঠাৎ প্রবেশ করলে এবং রাজকুমারকে স্বরূপ অর্থাৎ বদ্ধ অবস্থায় দেখতে পেল, কিন্তু তার অর্থাৎ রাজবাহনের মহামহিত গুণিত সম্ভব প্রভাবে তাকে পীড়ন করার ইচ্ছা নিয়ন্ত্রিত হওয়ায় তারা তৎক্ষণাৎ সেই ঘটনা চন্দ্রকান্তর নিকট অর্থাৎ নিবেদন করলো। চন্দ্রকান্ত মানে হচ্ছে চণ্ডাবর্মা, যেটা আমরা বলছি খলনায়ক। তাহলে এখন আমরা কি দেখলাম? অবন্তী সুন্দরী কোথায় আছেন? ওই যে চণ্ডাবর্মা বলে যে রাজ্য, সেই রাজ্যের অন্তর্ভুক্তে কিন্তু আছে। অর্থাৎ চণ্ডবর্মা যাকে শত্রু হবে, সেই শত্রুদের রাজ্যে অর্থাৎ সেই শয়নকক্ষে এবং তাদের সেই রাজপুরী অন্তপুরে কিন্তু তারা আছে। সেই খবর, সেই সমস্ত খবর কাকে পৌঁছানো হলো? অর্থাৎ চণ্ডাবর্মার কাছে পাঠানো হলো, যার নাম করা হয়েছে এখানে কি না, তৎক্ষণাৎ সেই ঘটনা চন্দ্রকান্তার নিকট পৌঁছানো হলো, যে এরকম এরকম ঘটনা ঘটেছে, যে অতিথি আছে সেই অতিথির পা দুটো আর কি রূপোর শিকল দিয়ে বাঁধা আছে। এই ছিল অনুচ্ছেদ 3-এর বস্তু। এবার চলে যাবো আমাদের অনুচ্ছেদ 4-এর দিকে। দেখো তাহলে আমরা চলে এসেছি অনুচ্ছেদ 4। তাহলে অনুচ্ছেদ 4-এর ক্ষেত্রে কি বলবে দেখি? বলছে সেও চন্দ্রমা কুবলাকে উপস্থিত হয়ে, ঠিক আছে, কুবেলাকে উপস্থিত হয়ে আগ্রহ দপ্তর দ্বারা দর্শন করতে করতে রাজবাহনকে দেখে চিনতে পারলেন। মানে ঘুরে ফিরে দেখছে এবং জানতে পারছে একে যেন কোথায় দেখেছি, তারপরে চিনতে পারলেন আর বললেন একই, এই তো সেই ব্যক্তি যে আমার কনিষ্ঠ ভ্রাতার মৃত্যুর কারণ স্বরূপ। তাহলে এই চন্দ্রবর্মার যে কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ যে ছোট ভাই, সেই ছোট ভাইকে কি করছে? হত্যা করেছে। পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামীর বিভ্রেষণে গর্বিত সেই বিদেশি বণিকপুত্র পুষ্পধরের অর্থাৎ পুষ্প উদ্ভব অর্থাৎ রাজবাহনের যে বন্ধু, সেই বন্ধু হচ্ছে পুষ্প উদ্ভব। এই পুষ্প উদ্ভব চণ্ডবর্মার যে ছোট ভাই, সেই ছোট ভাইকে হত্যা করছে। তাহলে হত্যার কি নেবে? প্রতিশোধ নেবে। পরে কিন্তু চিনতে পারে। অর্থাৎ তার স্ত্রীর নামটা বলা হয়েছে এখানে, হ্যাঁ, পুষ্প উদ্ভবের স্ত্রীর নাম হচ্ছে বালচন্দ্রিকা। এটা আমরা আগে পড়েছি। ধরের মিত্ররূপের দম্ভে আত্মহারা কলাবিদ্যায় গৌরবান্বিত মূর্খ পুরবাসীগণ যারা নানা ছলনায় বশীভূত হয়ে তার উপর অর্থাৎ মিথ্যা দেবত্ব আরোপ করেছে, কপটতার আচ্ছাদনের আবৃত, গোপনে পাপাচারী, চঞ্চল স্বভাব এবং নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয়কারী। অর্থাৎ দেখো, যে খলনায়ক হবে সে তো নায়কের বদনাম করবে। তাহলে এরকম দেখো কতকগুলো বলছে, মূর্খ পুরবাসীগণ যারা নানা ছলনায় কি করে লোককে বশ করে রাখে, তার উপরে মিথ্যা দেবত্ব আরোপ করে এবং নিজেদেরকে দেবতার সমতুল্য ভাবে, অথচ ওরা দেবতা নয়। এইরকম কপটতার অর্থাৎ কুটিল আচ্ছাদনের আবৃত, অর্থাৎ কুটিলের যে আচ্ছাদন মানে হচ্ছে চাদর পরা, মুখোশ পরা, আবৃত গোপন পাপাচারী, এরা কি করে? গোপন পাপ করে এবং চঞ্চল স্বভাব এবং নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয়কারী, অথচ এরা ব্রাহ্মণ নয়। কারণ রাজারা কি ব্রাহ্মণ হয়? রাজা হচ্ছে কি ক্ষত্রিয়। এরকম বলে চণ্ডাবর্মা কি করলো? ওদেরকে অপমান করলো বা লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো বা গঞ্জনা করলো। আমাদের মতো পুরবাসীকে উপেক্ষা করে এই পাপিষ্ট অভিজ্ঞ সুন্দরী কি রূপে এর অর্থাৎ রাজবাহনের প্রতি অনুরক্ত হলো। অর্থাৎ চণ্ডাবর্মার কিন্তু কি ছিল? কিছুটা হলো অবন্তী সুন্দরীকে পছন্দ ছিল। সেই জন্য উনি বলেছেন যে এইরকম একজন অসভ্য লোকের প্রতি কিভাবে অবন্তী সুন্দরী আকৃষ্ট হলো, যার মধ্যে এই খারাপ গুণগুলো আছে। খলনায়ক তো বদনাম করবেই। এই ছিল আপাতত অনুচ্ছেদ 4-এর সারবস্তু। এরপর চলে যাবো আমাদের অনুচ্ছেদ 5। আমরা চলে এসেছি অনুচ্ছেদ 5। অনুচ্ছেদ 5-এ কি বলা হয়েছে? এই দুষ্কৃরিয়া কুলসটা অভিজ্ঞ সুন্দরী আজ স্বামীকে শুলে আরোপিত হতে দেখুক। কাকে আরোপিত হতে দেখুক? অর্থাৎ শাস্তি স্বরূপ, যেহেতু শত্রুকে পেয়েছে, আমার ভাইকে হত্যা করেছে, আজকে ওকে কোথায় চড়ানো হবে? শুলে চড়ানো হবে। অর্থাৎ অবন্তী সুন্দরী নিজের চোখে দেখুক। এইরূপে ভাবনা করতে করতে নিকটে ভ্রুভঙ্গে ললাটে বিকৃত করে কুবেরের লৌহদণ্ডের ন্যায় সুদৃঢ় বাহুযুগল দ্বারা জমের মতো অর্থাৎ চণ্ডবর্মা রাজপুত্রের অর্থাৎ রাজবাহনের পদ চরণ দ্বারা করকমলকে দৃঢ়ভাবে ধারণ করে সজোরে আকর্ষণ করলেন। অর্থাৎ তার সেই যে পায়ের মধ্যে থাকা যে শিকল, সেই শিকলের মধ্যে কি করতে হলো? আঘাত করতে হলো এবং ওকে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এই ছিল অনুচ্ছেদ 5। এবার চলে যাবো আমাদের অনুচ্ছেদ 6। দেখি অনুচ্ছেদ 6-এ কি বলা আছে? কিন্তু স্বতঃস্ফূর্ত ধীর সকল পুরবাসীর আশ্রয় রাজকুমার, সেই রাজকুমারের নাম কি? রাজবাহন। রাজকুমার সেই বিপদকে দৈবগত এবং বর্তমান সহিংসিত দ্বারায় প্রতিকার অর্থাৎ সেব্য এইরূপে স্থির করে প্রিয়তমাকে বললেন। অর্থাৎ উনি ভেবে নিয়েছেন এবং জেনেছেন কি না, এটা আমার হয়তো এর আগের কোনো কর্ম করেছি, সেই কর্মের ফলস্বরূপ আমাকে এখানে কি করতে হচ্ছে? ফল ভোগ করতে হচ্ছে। অতএব সে তার স্ত্রীকে কি করছে? সান্ত্বনা দিচ্ছে। কি বলে সান্ত্বনা দিচ্ছে? হে হংসগামিনী, পূর্বজন্মের সেই হংসকারিণী, পূর্বজন্মে কি করেছিল? ওই হাঁসকে দেখে আমাদের রাজবাহন কি করেছিল না, এদিকে কি সুন্দর একটা পুকুর সরোবর, সেই সরোবরের মধ্যে থাকাকালীন অবস্থায় একটা যে বুড়ো যে হংস ছিল, সেই হাঁসের পা দুটোকে উনি কি করেছিলেন? বেঁধে দিয়েছিলেন এর আগের জন্মে। তাহলে সেই আগের জন্মের যে কর্মের ফল, সেই কর্মের ফল ভোগটা এই জন্মে ওকে করতে হচ্ছে। সেনে বলছেন দেখো, পূর্বজন্মের সেই হংসকারিণী
স্মরণ করো যে বালিকাকে 2 মাস কালযাপন এই বিরহ ব্যথা সহ্য করে, এরূপ বলে প্রাণ বিসর্জনে উদ্দিত অবন্তী সুন্দরীকে আশ্বস্ত করে নিজের শত্রুর বর্ষতার স্বীকার করে নিলেন। তাহলে এখানে আমরা ষষ্ঠ অনুচ্ছেদে আমরা কি দেখলাম, যে ওর যে পূর্বজন্মের যে কর্মের ফল, সেই কর্মের ফল ভোগ করার জন্যই নাকি এই ঘটনা ঘটেছে। তাই উনি ওনার স্ত্রীকে অর্থাৎ অবন্তী সুন্দরীকে জানালেন যে এই ব্যথা এই বেদনা শুধুমাত্র কয়েক মাসের জন্য, তুমি স্থির হও, বেশি বিলাপ করো না, কান্নাকাটি করো না, আমি আবার পুনরায় 2-3 মাস পর কি করবো, ফিরে আসবো। আপাতত এই ছিল আমাদের রাজবাহন চরিতম পাঠ্যাংশের, শুধু বিষয়বস্তু বলবো না, প্রত্যেকটা সংস্কৃত শ্লোকের বঙ্গ অনুবাদ এবং তার বিস্তারিত আলোচনা। যদি তোমাদের পিডিএফটি লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আর যদি এই উচ্চ মাধ্যমিকের পুরো সিলেবাসটার যদি তোমাদের সাজেশন স্বরূপ প্রশ্ন দরকার হয় তাহলে তোমরা অবশ্যই সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। খুব হালকা পারিশ্রমিকের মাধ্যমে আমি তোমাদেরকে এই সংস্কৃতর সকল সাজেশন শর্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।